স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। রাজধানীর আজিমপুরের একটি বাসা থেকে অপহরণ করা শিশুকে মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় ফাতেমা আক্তার শাপলা নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ব্রিফিংয়ে র্যাব জানায়, ডাকাতি এবং মুক্তিপণের উদ্দেশ্যে শিশুটি অপহরণ করা হয়। এদিকে বগুড়ায় উম্মে সালমা হত্যা নিয়ে র্যাব পুলিশের দুই রকম বক্তব্য নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারে সামনের সড়কের গত শুক্রবারের সিসিটিভি ফুটেজ এটি, যেখানে দেখা যাচ্ছে একটি শিশুকে কোলে নিয়ে বের হচ্ছে একজন নারী, সাথে ছিলেন আরো কয়েকজন। এর কিছুক্ষণ পরই জানা যায়, আজিমপুরে ফারজানা নামে এক নারীর বাসায় ডাকাতি করতে গিয়ে ৮ মাসের এই কন্যা শিশুটিকে অপহরণ করে দুর্বৃত্তরা। চাঞ্চল্যকর এ ঘটনার পরপরই তদন্তের নামে র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। সেই দিন রাতেই রাজধানীর মোহাম্মদপুর থেকে উদ্ধার করা হয় শিশুটিকে। অপহরণকারীদের যে দাবি ছিল বিভিন্ন ধরনের টাকা পয়সা নিয়ে দাবি করা 10 লক্ষ টাকার মতো, বাসা থেকে প্রায় 1,70,000 টাকা, 6 থেকে 7 ভরি স্বর্ণ এবং বেশ কিছু দামি ঘড়ি সেখান থেকে নিয়ে যাওয়া হয়। যে ভিকটিমের মা, তার সাথে তার বাবার কিছুটা মনোমালিন্য আছে এবং তারা প্রায় 4 মাস ধরে একসাথে থাকেন না, কিন্তু তার বাবার তাদের বাসায় যাতায়াত আছে। 4 মাস ধরেই তাদের বাসায় প্রতিদিনই যায়, কিন্তু রাতের বেলায় সে বাসায় থাকে না, সে রাতের বেলা সে বাইরে থাকে। সেও এই তদন্তের স্বার্থে আমাদের নজরদারিতে আছে। ব্রিফিংয়ে র্যাবের এক কর্মকর্তা কথা বলেন বগুড়ার দুপচাচিয়ায় উম্মে সালমা হত্যাকাণ্ড নিয়েও। প্রথমে হত্যার দায়ে ছেলেকে খুনি হিসাবে মিডিয়ার সামনে সম্প্রতি উপস্থাপন করে র্যাব। পরে অবশ্য পুলিশের তদন্তে বেরিয়ে আসে ভিন্ন ঘটনা। পুলিশ জানায়, ভাড়াটিয়ারা ঘটায় নৃশংস এই হত্যাকাণ্ড। তাহলে ভুল সিদ্ধান্ত কার ছিল? সেই প্রশ্ন রাখা হয় র্যাবের কাছে। আমাদের কাছে তিনি যে ধরনের তথ্য দিয়েছিলেন এবং যে সমস্ত আলামত আমরা তাকে উদ্ধার করেছিলাম, তার ভিত্তিতেই মূলত আমরা এটাই করেছিলাম। তবে এ ঘটনায় র্যাবের কোনো গাফিলতি থাকলে তাও তদন্ত করা হবে বলে জানান তিনি। এই প্রক্রিয়ার সাথে যদি কেউ দায়ী হয়, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। গত 10 নভেম্বর দুপচাচিয়ায় নিজ বাড়িতে হত্যাকাণ্ডের শিকার হন উম্মে সালমা। পরে বাসায় ডিপ ফ্রিজ থেকে হাত পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। নতুন করে না লিখে রাজনৈতিক ঐক্য ও জনমতের ভিত্তিতে সংবিধান সংস্কার সম্ভব বলে মনে করছেন অবসরপ্রাপ্ত বিচারপতি, আইনজীবী ও বিশিষ্টজনেরা। তবে সবার আগে নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার কথা বলেন তারা। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় এমন মত তুলে ধরেন বক্তারা। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তার মধ্যে সংবিধানের বিষয়টি অন্যতম। এজন্য সংবিধান সংস্কার কমিশন কাজও শুরু করেছে। চলছে বিভিন্ন পক্ষের মতামত গ্রহণ। এরই আলোকে জাতীয় প্রেস ক্লাবে ল রিপোর্টার্স ফোরাম আয়োজিত খসড়া প্রস্তাবনা পেশ করেন সংগঠনের সাবেক সভাপতি সালেউদ্দিন। 2 কক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব করেন তিনি। বাংলাদেশে একজন রাষ্ট্রপতি থাকিবেন, যিনি আইন অনুযায়ী জাতীয় সংসদের সদস্যগণ এবং জাতীয় পরিষদের সদস্যগণ কর্তৃক নির্বাচিত হইবেন। যদি আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র না আনতে পারি, চর্চা নিশ্চিত করতে না পারি, তাহলে কোনো কিছুই কাজ করবে না। আলোচনায় অংশ নেন সাবেক বিচারপতি, বর্তমান অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিশিষ্টজনেরা। কয়েকজন বক্তা সংবিধান পুনর্লিখনের বিপক্ষে যুক্তি তুলে ধরেন। মানুষের মানসিকতা হচ্ছে স্বৈরাচার হয়ে যাওয়া, তো কনস্টিটিউশন স্বৈরাচার হওয়া থেকে নিবৃত্ত করবে না। এটা হচ্ছে মানুষ কিভাবে নিজেকে পরিবর্তন করবে, সেটাই হচ্ছে বড় কথা। এক নায়ক বা এক নায়িকাতন্ত্র থেকে বেরোতে হলে, গণতন্ত্রের পক্ষে যদি আমাদের এগোতে হয়, অবশ্যই আমার মনে হচ্ছে সংবিধানের কিছু কিছু জায়গায় জরুরি পরিবর্তন প্রয়োজন। সংবিধান সংস্কারের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার কথাও বলেন আলোচকরা। স্থানীয় সরকার ব্যবস্থায় জনগণ অংশগ্রহণের জন্য তার স্বাধীন সার্বভৌম ক্ষমতা যাতে প্রয়োগ করতে পারে, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য যা যা করণীয় তাই করলেই আমার মনে হয় সেই সংবিধান সার্বভৌম হবে। বর্তমানে সংসদ না থাকায় এ বিষয়ে সবার আগে রাজনৈতিক ঐক্যমত প্রয়োজন বলে জানান বিশেষজ্ঞরা। পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট কার্টেল করতে হবে, হ্যাঁ, এগুলো আমরা ডিসকাশনের ম্যাটার, এগুলো করার দরকার। কারণ প্রেসিডেন্ট সাহেবের কোনো ক্ষমতা নাই, প্রেসিডেন্ট সাহেব শুধু 2টা কাজ করতে পারে। ল এফেক্টস এভরিবডি, সুতরাং তার কনসার্ন থাকলে তারটা মত নিতে হবে। এবং এই যত কমিশনই হোক, যাই হোক, আলটিমেটলি জনগণের কাছে যেতে হবে।
আর জনগণ হচ্ছে বেস্ট জাজ। অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার পদক্ষেপ আগামীতে নির্বাচিত সরকার গঠনের পর তা সংসদে অনুমোদন করাতে হবে বলেও উল্লেখ করেন বক্তারা। পার্টি ডেমোক্রেসি হবে, কম্পিটিশন থাকবে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। বকেয়া বেতনের দাবিতে নবীনগর চন্দ্রা সড়ক অবরোধ করেছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের পোশাক কারখানার শ্রমিকরা। এতে ওই সড়কে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট, ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সকালে নবীনগর চন্দ্রা সড়কের চক্রবর্তী এলাকায় রাস্তা আটকে বিক্ষোভ শুরু করেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কারখানার শ্রমিকরা। এর আগে গত বুধবার থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। শ্রমিকদের দাবি, অক্টোবর মাসের বেতন বোনাস সহ নানা দাবিতে গত 3 দিন ধরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা, কিন্তু সমস্যার সমাধান হয়নি। আজও সড়ক অবরোধ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে যৌথ বাহিনীর সদস্যরা। তরুণরা আওয়াজ তুলেছেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার। এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর একটি হোটেলে বে অফ বেঙ্গল কনভারসেশনে তিনি এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্রীয় সংস্কারই এখন সরকারের বড় চ্যালেঞ্জ। এ কাজে সরকারকে সহায়তা করার পাশাপাশি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। শূন্য কার্বন নিঃসরণ, শূন্য দারিদ্র্য ও শূন্য বেকারত্ব, এই 3 শূন্যের পৃথিবী গড়ার তাগিদ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি বাস্তবায়নে লেবাননের যে কোনো সিদ্ধান্তকে সমর্থন জানাবে ইরান। স্থানীয় সময় শুক্রবার বৈরুত সফরে গিয়ে এ মন্তব্য করেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী লারিজানি। এর আগে বৃহস্পতিবার লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরির কাছে যুদ্ধবিরতির খসড়া একটি প্রস্তাব দেন দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করার জন্য নাবিহ বেরিকে মনোনীত করেছে হিজবুল্লাহ। লেবাননে যুদ্ধ বন্ধে এটি যুক্তরাষ্ট্রের প্রথম লিখিত প্রস্তাব। এদিকে ইসরায়েলি আগ্রাসনে লেবাননে নতুন করে প্রাণ গেছে অন্তত 59 জনের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ইসরায়েলি হামলায় লেবাননে 12 জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও 28 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে উপত্যকাটিতে নিহতের সংখ্যা 43,750 জনে ছাড়ালো। গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে আরও লক্ষাধিক ফিলিস্তিনি। এদিকে গত 24 ঘন্টায় নতুন করে চালানো হামলায় অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। জাতিসংঘ বলছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এর বেশি লোক নিখোঁজ রয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, তার দেশ ফিলিস্তিনিদের সহায়তা দেবে, ইসরায়েলকে স্বীকৃতি দেবে না। পেরুতে শুক্রবার এপেকের সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। খেলার খবর, উয়েফা নেশনস লিগের আলাদা ম্যাচে জয় দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন ও পর্তুগাল। গত রাতের খেলায় স্পেন 2-1 গোলে ডেনমার্ককে ও পর্তুগাল 5-1 গোলের বড় জয় পেয়েছে পোল্যান্ডের বিপক্ষে। গ্রুপ A4-এর ম্যাচে আগেই নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া স্পেন দাপট দেখিয়েছে পুরো ম্যাচে। 15 মিনিটে মিকেল ওয়াইয়ারসাবাল স্প্যানিশদের লিড এনে দেন। দ্বিতীয়ার্ধে আয়োজে পেরেজ ব্যবধান দ্বিগুণ করেন। শেষ সময়ে ডেনমার্ক 1 গোল শোধ করলেও গ্রুপ সেরা হয়েই শেষ 8-এ ওঠে ইউরো চ্যাম্পিয়নরা। আরেক ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর দুর্দান্ত নৈপুণ্যে পোল্যান্ডের বিপক্ষে গোল বন্যায় গ্রুপ A1 থেকে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে পর্তুগাল। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।